সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। ওমর সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। কেবল জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করতেন বলে হাসিনার আমলে নির্মম নিপীড়নের শিকার হয়েছেন। 2023 সালে হাসিনার পুলিশ তাকে মাথায় পিস্তল ঠেকিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। এর একদিন পর তাকে তোলা হয় আদালতে। সে যাত্রায় দীর্ঘ কারাভোগ শেষে বেঁচে ফেরেন। নিপীড়নের এমন অসংখ্য স্মৃতি রয়েছে ওমর সানীর। অনুষ্ঠানে তিনি আমাদের অতিথি, তার মুখ থেকেই শুনব বিস্তারিত। ওমর সানী, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা ওমর সানীর উপরে নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। মোহাম্মদ ওমর সানী। বাবার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম ও মায়ের নাম রুনিয়া বেগম। গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রী শিবপুর গ্রামে। স্থানীয় স্কুল কলেজ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাশের পর 2009-2010 সেশনে ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে। স্কুল জীবন থেকেই ওমর সানী জড়িয়ে পড়েন ছাত্র দলের রাজনীতিতে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দলের সঙ্গে মিশে যান ওতপ্রোতভাবে। হাজী মোহাম্মদ মুহসিন হল কমিটি দিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ারের সূচনা। তারপর একে একে কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক এবং যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন সানী। এছাড়াও বিভিন্ন কর্মসূচি, কেন্দ্রীয় দলের বিভিন্ন উপকমিটি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ওমর সানী। ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে তাকে হাসিনার আমলে নানামুখী নিপীড়নের শিকার হতে হয়। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই দুঃসহ স্মৃতি। সানি, আমরা অনুষ্ঠান শুরুর আগে আপনার সাথে যখন কথা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে আপনাকে মুখের উপরে ফ্লাইং কিক মেরে রাস্তার থেকে তুলে নিয়ে যায় এবং মাথায় পিস্তল ঠেকিয়ে আপনাকে ধরে নিয়ে যাওয়া হয়। এরকম অজস্র ঘটনা আছে। আপনি দীর্ঘ ছাত্র রাজনীতি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, অনেকগুলো ঘটনার কথা বলছেন। কোন জায়গা থেকে শুরু করবেন? কোন স্মৃতিগুলো সারা জীবন বয়ে বেড়াতে হবে বা ভুলতে পারবেন না, বা যে ক্ষত আমৃত্যু হয়তো শরীরটা বহন করবে? আমি শুরু করতে চাই 2023 সালের 19 আগস্টের এক রাত্রের ঘটনা থেকে। 19 আগস্টের আগের দিন 18 আগস্টে হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিদেশে চিকিৎসার পাঠানোর জন্য এবং হচ্ছে তার নিঃশর্ত মুক্তির জন্য আমাদের একটা প্রোগ্রাম ছিল। তো আমাদের প্রোগ্রামটা দুটো ভাগে বিভক্ত ছিল, ঢাকা মহানগর উত্তর এবং হচ্ছে দক্ষিণ। তো আমি ছাত্রদলে তখন প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলাম, তো আমি মহানগর উত্তরের দায়িত্ব ছিলাম। তো 18 তারিখের ঘটনা হচ্ছে মহানগর দক্ষিণের একটা ঘটনা। পুলিশের ভ্যানে হচ্ছে গ্লাস ভাঙা হয়েছিল, পুলিশের সাথে আমাদের ছাত্রদলের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল এরকম। সেটি তো আপনারা ইন্টেনশনালি ভাঙেননি? না, আমরা তো ওখানে ছিলাম না, আমি দায়িত্বে ছিলাম উত্তরে, মহানগর উত্তরাতে, আর সেটা ঘটেছে যাত্রাবাড়িতে। ও আচ্ছা আচ্ছা। তো নির্মমতা কীরকম দেখেন। তো আমি এই ঘটনার সময় কিছুই জানি না। পরের দিন আমাদের একই প্রোগ্রাম, পদযাত্রা। আমি যেহেতু প্রচার সম্পাদক, আমরা তখন চেষ্টা করতাম, যেহেতু আমাদের আর্থিক সংকট ছিল মারাত্মক, আমি ব্যানার, দীর্ঘদিন বাড়িতে যেতে পারেন না, জি, তারপর কাজবাজও করার সুযোগ নেই, তারপর হচ্ছে দলেরও আর্থিক সংকট। আমরা চেষ্টা করেছি যে আমাদের আগের দিনের যে ব্যানারটা, আমাদের 19 তারিখে আবার ওই সেম ব্যানারেই আমরা প্রোগ্রাম করেছি, যেহেতু একই পদযাত্রা একই প্রোগ্রাম ছিল। তো আমি চিন্তা করেছি বিকাল প্রোগ্রাম শেষ করে ব্যানারটা পার্টি অফিসে জমা দিয়ে যায়, যেহেতু পরের দিন আরেকটা প্রোগ্রাম আছে। পার্টি যদি 2000 টাকা সেভ হয়, 1500 টাকা সেভ হয়, সেটা আমাদের জন্যই ভালো। তো সেই ইন্টেনশন থেকেই পার্টি অফিসে গেলাম, আমাদের দপ্তরে ব্যানারটা জমা রাখলাম। জমা রেখে বের হবে, এই মুহূর্তে শুনতেছি যে বাইরে যাওয়া যাবে না, ডিবি পুলিশ নয়াপল্টন পার্টি অফিস। নয়াপল্টন পার্টি। বিকেল না সকাল? এটা হচ্ছে সন্ধ্যা। আমরা বিকাল প্রোগ্রাম শেষ করেছি, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে আর কি। জি। তো যখন বের হব তখন বলতেছে যে পার্টি অফিস থেকে বের হবেন না কেউ, ডিবি পুলিশ আমাদের অফিস চারপাশ ঘিরে ফেলেছে। আচ্ছা আচ্ছা। তখন আমরা রিজন জানি না যে কি, মানে কোনো ঘটনাই ঘটেনি? কোনো ঘটনাই কিছুই, কি ব্যাপার। তো আমরা দীর্ঘক্ষণ ভিতরে কাউকে বের হতে দিচ্ছে না। এর ভিতরে আবার আমাদের রিজি ভাই ছিল সেখানে, সেটা সংবাদ সম্মেলন করলো যে আমাদেরকে পার্টি অফিস থেকে বের হতে দিচ্ছে না এবং কাউকে ঢুকতেও দিচ্ছে না। তো তার সংবাদ সম্মেলনের পরেও আমাদের কোনো সলিউশন নেই, আমাদেরকে বের হতে দিবে না, যে বের হবে তাকে অ্যারেস্ট করবে। পরবর্তীতে জানতে পারলাম যে আগের দিনের যে ঘটনা যাত্রাবাড়ি, সেই ঘটনায়
তারা হচ্ছে আজকে পার্টি বসে হামলা করবে এবং সেখান থেকে যাকে পায় তাকে তুলে নিয়ে যাবে। আচ্ছা তো আমরা ওখানে দীর্ঘ রাত 12টা পর্যন্ত অপেক্ষা করেছি। 12টা পর্যন্ত তারা পার্টি বসে গেটের সামনেই ছিল। তো 12টা 1 যখন বাজে ঠিক তখন তারা প্ল্যান করে এখান থেকে সরে গেছে গেটের সামনে থেকে। তো আমরা সেই তথ্যটা পেয়েছি যে ডিপি পার্টি বসে গেট থেকে সরে যাচ্ছে, আপনারা যার যার বাসায় চলে যান। তো আমরা স্বাভাবিকভাবেই 6 ঘন্টা অবরুদ্ধ সেখানে, আমরা দ্রুত বের হয়ে চলে যাচ্ছিলাম। তো চলে যখন যাবো পার্টি বসে গেট থেকে একটু দূরেই নাইটিঙ্গেল মোড়ে যখন গেলাম তখনই আমাদের গাড়িগুলো থামিয়ে কাকরাইল দিল। মোড় আর কি। হ্যাঁ, তো সেখানে গিয়ে যে গেলাম সাথে সাথে দেখি যে রাত তখন 12টা 12টা 2 পরে। 3 হ্যাঁ 12টা ওরা সরে গেছে ইচ্ছা করেই। আমরা তখন তো জানি না যে মানে এটা ওদের এক ধরনের plan ফাঁদ ছিল। বা কৌশল। জি ওদের একটা কৌশল ছিল। তো আমরা তো নিশ্চিন্তে বের হচ্ছি যে না ওরা সরে গেছে, আজকের মনে হয় ডিউটি শেষ, যেহেতু রাত 12টা। তো আপনি বের হয়ে যেই নাইটিঙ্গেল গেছে ওর দেখলাম যে ওনাদের হচ্ছে সাদা গাড়ি, অনেকগুলো সাদা গাড়ি পুরো রাস্তা ক্রস করে ফেলছে এবং যাকে যাকে তাদের সন্দেহ হচ্ছে তাকে চেক করতেছে। তো যখন আমি যখন গাড়িতে গিয়ে থামাই, আমার বাইক ছিল ছোটো করে বাইকে, তো ওইখানে ইশারা দিয়ে দেখালো যে এই যে সাদা গেঞ্জি, ওরা আবার ওইখান থেকে বলে দেয়, গেট থেকে বলে দেয় ওয়ারলেসের মাধ্যমে যে মানে কে কে লোক বের হচ্ছে। সেট করা আছে। হ্যাঁ হ্যাঁ, ওদের পার্টি অফিসে ঘেটে তখনও লোক কে কে বের হচ্ছে, কীভাবে বের হচ্ছে, কোন পোশাক, এটা আবার বলে দেয়। তো আমি গিয়ে যখন বাইক থামালাম আমাকে বললো যে সাদা গেঞ্জি চেক করো। আমি তখন পার্টির প্রচার সম্পাদক, অনেক গুরুত্বপূর্ণ মানে তথ্য, ছাত্র দলের জি প্রচার সম্পাদক, ছাত্রদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, সংসদের। কেন্দ্রীয় সংসদের। তো পার্টির আপকামিং প্রোগ্রাম, অনেক তথ্য ছিল কিভাবে কি করব। সেজন্য আমার টার্গেট ছিল যেভাবে হোক আমি আমার মোবাইলটাকে সেভ করব। আমি অ্যারেস্ট হই, অ্যারেস্ট তখনকার সময় আপনি জানেন যে মামুলি আমাদের জন্য ব্যাপার। কিছুই না, আমরা ধরেই নিতাম যে মানে সকাল সন্ধ্যা যে কোনো সময়। সন্ধ্যা যে কোনো। তো আমি চেষ্টা করেছি যে আমার মোবাইলটা অন্তত আমি সেভ করব, ওনাদের হাতে যেন না যাক, নষ্ট হয়ে যাক, ওনাদের হাতে যেন না যাক। তো যখনই আমাকে চেক করতে বলেছে আমি একটু নেমে স্বাভাবিকভাবেই আমার মোবাইলটা সেভ করার জন্য হাতের বাম দিক থেকে আমাদের যে বিজয় একাত্তর নামে একটা হোটেল আছে ওই গলির দিকে দৌড় দিলাম। তো দৌড় দেওয়ার পরে পিছনে একটু তাকিয়ে দেখে যে পিছনে 3-4টা বাইক এবং অটো রিক্সা, রাতে অটো রিক্সা আমাকে চোর চোর বলে ধাওয়াচ্ছে, মানে ওদের প্ল্যান। তো আমি একটু দৌড়িয়ে হাতের বামে একটা মোড় নিলাম, বামে যখন মোড় নিলাম তখন সামনে গিয়ে আবার পুলিশের মানে পুরো মানে পল্টন barricade এলাকাটা করা। ছিল, হ্যাঁ ব্যারিকেড করা, ওদের আটকানো ওদের রাতে। তো সেখান থেকে আবার ব্যাক করছি, মানে পিছনে ফিরেছি আবার, যেহেতু সামনেই পুলিশ। পিছনে ফেরার এছাড়াও সময় তো পুলিশ। হ্যাঁ পিছনেও পুলিশ। পিছনে ফেরার সময় ওরাও যে বাইকে আসতে ছিল 2-3 জন, তো একটা বাইক যেহেতু দেখছে আমাকে একবার ধরার চেষ্টা করতেছে, আমি একটা বাইকের হ্যান্ডেল ধরে টান দিয়েছি যাতে আমাকে ধরতে না পারে। তো ওই বাইকটা ওখানে পড়ে গেছে উনি। এরপর আবার সামনে গেলাম, মেন রাস্তায় উঠলাম, ওই গলি থেকে এসে উঠেই দেখলাম যে এটা মানে আপনি দৌড়াচ্ছেন, আমি তো দৌড়াচ্ছি, আমার তো আপনাকে আমাকে ডিবিও দৌড়াচ্ছে। হ্যাঁ চোর চোর বলে লড়াচ্ছে ওরকম। মধ্যরাতে। হ্যাঁ মধ্যরাতে 12টার পরে। রাস্তাও তো অত বেশি রাস্তাও অত বেশি লোক ফাঁকা নেই, হ্যাঁ অনেকটা। ফাঁকা। তো আমি দেখলাম যে সম্ভবত প্রবাতীর একটা গাড়ি, ও যাচ্ছি স্পিডে। তো আমার তো ইন্টেনশন আমি মোবাইলটা সেভ করব, আমি ওই চলন্ত গাড়িতে লাফ দিয়ে উঠলাম। তো ওঠার পরে মানে গাড়ি তো নিচেও পড়তে পারে। হ্যাঁ আমার তো কিছু করার না, আমার তো মানে এখানেও শেষ anyhow এখানেও শেষ, এনিহাও আমার ফোনটা save সেভ হতে করতে হবে। জি, তো আমি ওই চলন্ত গাড়িতে উঠলাম, গাড়িটা একটু স্লো করলো, যখন দেখছে দৌড়াচ্ছি একটু স্লো করে উঠলাম। ওঠার পরেই হচ্ছে আমি আমার ফোনটা মানে পাবলিক বসা ছিল, একজনের পিছনে সিটে রেখে দিলাম। এর ভিতরে ওরা ওই যে পিছন থেকে বাইকে আসতেছিল, চোর চোর বলে ধাওয়া দিচ্ছে আমাকে, ধাওয়া দিয়ে ওরাও বাসটা থামিয়ে ফেললো। স্বাভাবিকভাবেই ড্রাইভার মনে করছে কি না কি কোনো অকারেন্স হয়েছে সম্ভবত, ওরা বাইক থামালো, গাড়িও থামিয়ে দিল। তো থামিয়ে বললো যে চোর ছিনতাইকারী এরকম বললো আমাকে যে ওকে নামাইতে হবে। তো আমি তো নিশ্চিন্তে যে আমি ফোনটা ফেলে আসছি, আমি তখন নিশ্চিন্তে গাড়ি থেকে নামতেছিলাম। হুট করে কপাল খারাপ, আর ওই যাত্রীরও দোষ না, সে মনে করছে আমি ভুলে ফেলে গেছে ফোনটা। সে আবার আমাকে ডাক দিল যে ভাই আপনি ফোন ফেলে গেছেন আপনার। অথচ আমি কিন্তু চাচ্ছিলাম যে আমার ফোনটা ফেলে আসি, ওনার তো দোষ না এখানে। আমি ফোনটা নিলাম, তখন আবার আল্লাহর রহমতে কপাল ভালো যে আমার এক পলিটিক্যাল বড় ভাই, উনি আবার সাথে সাথে ফোন দিছে। ওনারা জানে যে সবাই যে পার্টি বসে আমি অবরুদ্ধ আছি। আমি জাস্ট ফোনটা রিসিভ করে বলছি ভাই আমি অ্যারেস্ট, এতটুকু শুধু বলতে পারছি। বলার সাথে সাথে আমার ফোনটা কেড়ে নিয়ে গেছে, গাড়ি থেকে নামালো, আমাকে হচ্ছে পিছনে হাত করা পড়ালো, হাত করা পরিয়ে ওরা কালো। এটা কোন জায়গাটায়? এটা হচ্ছে 71 একটু আগে। ও মানে বেশি দূরে আপনি বেশি দূর যেতে পারি না, ওরা তো বাইকে নড়াচ্ছে, তারপর অটো রিক্সা ছিল, আমি তো বেশি দূর যাওয়ার আসে না। পেছনে হাত করা দিয়ে ফেললো। হ্যাঁ পিছনে হাত করা দিয়ে বেঁধে ফেললো। এরপর একটা কালো যে মাথায় যেটা পড়ায়, সামনে থেকে একজন এসে দৌড়ে এসে মানে কোনো কিছু বোঝার আগেই ফ্লাইং কিক দিল এখানে। তো আমি এখানে কেন পড়ছে সম্ভবত চোখেই পড়তো, আমি দেখি সাথে সাথে মুখটা সরাই নিছি, সরাই নেওয়ার কারণে আমার চোখটা আর মানে আপনার হাত তখন পিছনে বাঁধা, আমার তো কিছু করার নেই। আর আমার এই গাড়ি থেকে নামার পরেই দেখলাম যে আমার আশেপাশে 15 থেকে 20 জন, কেউ অটো রিক্সা থেকে নামতেছে, কেউ হচ্ছে আমরা যে দেখি পান বিক্রি করে না গলায় ঝুলিয়ে, ওইরকম ওরাও ডিবির ছিল, কিন্তু ওই বেশে ছিল, ছদ্মবেশে ছিল। তো সবাই আমাকে ঘিরে ফেলো চারপাশ থেকে, আমি একা, ওরা 15 থেকে 20 জন।
তো আমাকে এভাবে ফ্লাইং কিক দেখে রক্ত বেরোচ্ছে, আমি তো হাত দিয়ে সাথে সাথে কেটে গেল? হ্যাঁ, এখান থেকে কেটে গেছে। মানে আপনার তো হাত বাঁধা। আমার তো হাত বাঁধা, আর ওরা ওই কালো কাপড়টা রেডি করতেছে। পাশ থেকে অবশ্যই একজন সিনিয়র অফিসার সম্ভবত, উনি বলছে যে ওরা ছাত্রনেতা, ওদেরকে প্রকাশ্যভাবে আঘাত করা যাবে না। এরপর উনি থামছে, ওইটা না বললে হয়তো উনি আরও টর্চার করতো। তো যাই হোক, এভাবে আমার ওই যে মুখে হচ্ছে কালো কাপড়টা বাঁধলো, বেঁধে আমাকে ধরে ধরে ওদের যে গাড়িটা ছিল যেখান থেকে আমরা দৌড়টা এরপরে তো আর আপনি কিছু দেখছেন না? দেখছি না, অনুভব করতে পারতেছি। আমাকে একটা গাড়ি, মানে চেনা পথ যেহেতু। হ্যাঁ, যেহেতু চেনা পথ, আর দেখে গেছি যে সাদা গাড়ি। উঠালো বসার পর আমি বারবার বলতেছিলাম যে আমার যে রক্তটা পড়তেছে আমাকে একটু মুছে দেন, অথবা হাতটা শুধু খুলে দেন, আমি তো গাড়িতেই আছি, আমি একটু রক্তটা মুছি। তো ওরা গালাগাল দিচ্ছে। তো এরপর উঠালো, এরপর সম্ভবত 4 থেকে 5 মিনিটের মতো গাড়িটা চললো। এরপর আমাকে একটা রুমে নিয়ে গেল, কালো টুপি খুলে ফেললো এবং সেখানে নাম এন্ট্রি করবে, নাম কি, পদবি কি। যখন নাম এন্ট্রি করলো, ফোন নাম্বার ছিল বাসার। তা আমি একটা তথ্য দিয়ে রাখি, আমার আব্বা 2011 সাল থেকে প্যারালাইজড, এখনও জীবিত আছে, উনি কথা বলতে পারে না, কিন্তু সব কিছু বোঝে আর কি, আকার ইঙ্গিতে বোঝায়, উনি বোঝে। তো যখন নাম্বার চাইলো তখন আমি ওর মায়ের নাম্বারটা দেয়নি, কারণ হচ্ছে অত রাতে যদি ফোন দেয় বাসায়, এমনি মাও হয়তো অসুস্থ। হ্যাঁ, এমনি তো স্ট্রোক করা পেশেন্ট, বাবা যদি শুনে। তো যাই হোক, মায়ের নাম্বার কেন দিলাম না, অন্য একজনের নাম্বার কেন দিলাম? অন্য কেন, বাবার নাম্বার দিয়েছেন? না, বাবার তো প্যারালাইজ, কথা বলতে পারে না। মায়ের নাম্বারটা দেই না, কারণ অত রাতে যদি সে ফোন দেয়, মা ওইটা শুনে স্বাভাবিকভাবে নিতেও পারবেন না। আমার এক বড় ভাই নাম্বার দিচ্ছি, আমার পলিটিক্যাল বড় ভাই, সবসময় আমাদের সাথে একসাথে থাকি, যে কিছু হলে ওনাকে ফোন দিয়ে উনি সব ব্যবস্থা করবে। তো আমি ওই নাম্বারটা কেন দিলাম? সামনে ওদের ওই যে প্লাস্টিকের থাকে, বড় বড় লাঠি, প্লাস্টিকের পাইপ যেটাকে বলে, ওই পাইপটি আমার হাত পিছনে তখনও বাঁধা, এখন পর্যন্ত খুলে নাই। তো এখানে অনেকগুলো বাড়ি দিল। তো আমি এত রিকোয়েস্ট করলাম যে ভাই, যে আমি তো মায়ের নাম্বার নিয়েন না, কারণ মা যদি এত রাতে শুনতে পারে, আর বাবা যদি এটা কোনোভাবে শুনে, সেটা স্ট্রোক করা পেশেন্ট, আবার স্ট্রোক করবে। তো ওরা কোনো কথা, মাটাও অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, মাটা অসুস্থ হয়ে যাবে। আর আমি পরিবারের বড় সন্তান, মানে পরিবারের সমস্ত দায়িত্বটাই আমার উপরে, টিউশন করে চলি আর কি। ওইখানে পিটান দিল, মারার পরে হচ্ছে আমার হ্যান্ডকাফ করলো, ডিবি পুলিশ অ্যারেস্ট করেছে। তো ওইরকম ট্রমার ভিতরে আমার যে মারতেছে, আমার তখনও অনুভূতি হয় নাই। আমি জাস্ট মাথায় চিন্তা, আমার বাসা কীভাবে নিবে, বাসা যখন শুনবে তখন ওরা কী হবে ওইখানে, ওই চিন্তা আমাকে যে পিঠাচ্ছে। পরে আমি ইয়ে করছি, যখন অনেক পরে 2-3 ঘন্টা পরে আমার যখন আলাদা রুমে, তখন আমি দেখতেছি কি ব্যথা হচ্ছে। তখন ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে গিয়ে দেখে সামনে ওরা এখানেই পিটান দিচ্ছে, হাত তো পিছনে বাঁধা। ওয়াশরুম তো ওনাদের গারদের যে ওয়াশরুম রিভিউ, সেটাও তো বাসে ভালো না, উপর থেকে সব দেখা যায়, দরজা ভাঙা। তখন আমি খুলে চেক করে দেখলাম যে আমরা এই পায়ের এই দিকে লাল হয়ে গেছে, অনেকগুলো। তো বুঝলাম যে আমি তো তখন আর ওরকম অনুভূতি ছিল না। তখন কি হ্যান্ডকাপ খুলে দিয়েছে? ওই মারার আগে হ্যান্ডকাপ পরা ছিল, মারার পরে হ্যান্ডকাপটা খুলে দিয়েছে। পরে আমাদের একটা হ্যাঁ, পরে গারদের একটা রুমে নিয়ে, আমাদের ওইখানে আরও লোকজন ছিল, সবাইকে একটা রুমে নিয়ে ঢুকানোর পরে হচ্ছে, তো আমাদের ওইখানে গিয়ে, তারপরে কি মায়ের নাম্বার দিয়েছিলেন? হ্যাঁ, তারপরে তো মায়ের নাম্বার, ওরা পিটাচ্ছে আর ওরা মায়ের নাম্বার দিতেই হবে। তারপরে আপনার মাকে ওরা ফোন করেছিল? না, মাকে ওই রাতে ফোন করে নাই। আচ্ছা। যাই হোক, আমাদের গারদ নিয়ে রাখলো কিছুক্ষণ। ওখানে গিয়ে আবার আমি দেখতে পাই যে আমার 2 দিন আগে হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের আর 2-3 বন্ধু, ওদেরকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করেছে, হচ্ছে পিস্তল রিকভারি, এরকম মিথ্যা মামলা। কারা ছিল? এর হচ্ছে জিশান ছিল, আপনি চিনবেন, আমার ছাত্র দলের, হ্যাঁ, এখন জয়েন্ট সেক্রেটারি আমাদের বন্ধু জিসান, হাসান ছিল, তারপর রিয়াদ, সব ইউনিভার্সিটির ভাই। তো ওই দিন সন্ধ্যায় আমরা ওদের নামে প্রেস ব্রিফিং করেছি, যে সন্ধ্যাটা আমি অ্যারেস্ট হই রাতে তাদের সাথে। সকালে ওদের নিয়ে আমি স্ট্যাটাস দিচ্ছি, ওদের সন্ধান চাই, ওদের সন্ধান দিচ্ছে না, আমরা জানি না ওরা কোথায় আছে। আপনি ঠিকই সন্ধান পেলেন, আমি নিজে নিখোঁজ। হ্যাঁ, আমি ওইখানে ঢুকে আশ্চর্য, এবং ওইখানে ঢুকে আরো করুণ অবস্থা দেখে, যে আমার যে বন্ধুদের এখান থেকে ওরা দেখাচ্ছে আর কি, পাশে হচ্ছে একটা মলম, এখান থেকে এই পর্যন্ত মলমের কৌটা এই পর্যন্ত কালো হয়ে গেছে এরকম। তো ওদের খোঁজখবর নিতে নিতে এর ভিতরে হচ্ছে আমাদের আবার, আমরা ওই দিন 7-8 জন ওই রাতে অ্যারেস্ট হই। একটু পরপর আমাদের সিরিয়াল ডাকতেছে, নাম আর ঠিকানা বলে ডাকতেছে, অন্য একটা রুমে নিয়ে যাচ্ছে ডেকে সিঙ্গেল। তো আমি ছিলাম সম্ভবত 7 নাম্বার সিরিয়ালে। তো এরকম নিয়ে যাচ্ছে একজন, নিয়ে যাওয়ার পর ওরা যখন ফেরত আসে, একজন আরেকজনকে ডাকে। তো ফেরত আসার পর ওদের মুখ একবার অন্ধকার, ঠিক আছে, যে কী ব্যাপার, হাতে একটা মলম ধরিয়ে দেয় হাতে। তো তখন মলম দেখে তো আমরা ওই যে আগে দেখছি যে আমার বন্ধুদের মলম দিছে, আপনার বন্ধু জিশানের মলম দেখেছেন? মলম দেখেছি।
তো সেখান থেকে বুঝছি যে ওখানে মানে টর্চার, আপনি মানসিকভাবে একটা মানসিকভাবে প্রিপারেশন আমরা নিয়ে নিয়েছেন প্রিপারেশন নিয়ে নিয়েছি যে মার খেতে হবে। হ্যাঁ, মার খেতে হবে। এই মলমটা দিলে ওকে একটু মানে একটু ভালো লাগে সাময়িক সময়, যখন আপনি মলমটা দিয়ে একটু ভালো লাগে। আর ওইটা ওদের একটা স্ট্র্যাটেজি ছিল এরকম যে মলমটা দিলে কালো দাগটা আবার সম্ভবত দ্রুত সরে যায়, যাতে আমরা যে মিডিয়ার সামনে গেলে যাতে কালো দাগটা দেখাতে না পারি এরকম। তো একজন নিচ্ছে আর ফেরত দিচ্ছে, ওদেরকে ওরকম টর্চার করে করে ফেরত দিচ্ছে। মানে বেশিরভাগ হচ্ছে ওরা ওই যে মাংসল অংশটুকু হাতের এখানে, পায়ের পাতা, আর আপনার হচ্ছে পশ্চাৎদেশ, এইসব জায়গায় ওরা ইচ্ছে মতো পিটায়, এবং যাকে ওদের ভালো লাগে তাদের পছন্দ হয় তাদেরকে ইলেকট্রিক শক দেয়, স্টিলের চেয়ারের মতো ওখানে ইলেকট্রিক শক দেয়। তো ওই রাতে তো ওরকম গেল, স্টেপ বাই স্টেপ যাচ্ছে হচ্ছে, কারো কিছু বলার নেই, কাউকে সান্ত্বনা দেওয়ারও কিছু নাই, কারণ সবাই আমরা একই পথের যাত্রী, সান্ত্বনা দেওয়ার কিছু নেই। তো আমাদের তো ওইভাবে ওই রাতের নির্যাতন গেল। যাওয়ার পর হচ্ছে সকালবেলা আমাদের নাম এন্ট্রি করবে। তো আবারও এন্ট্রি, একবার তো আগের দিন এন্ট্রি করলো। হ্যাঁ, এখন এখানে একটা সুখকর স্মৃতি এরকম যে না, নাম এন্ট্রি করতেছে মামলা রেডি করার জন্য, তার মানে আমাদেরকে গুম করবে না, এতটুকু শান্তি মানে অন্তত বেঁচে গেলাম এই যাত্রায়। হ্যাঁ জি, তো আমাদের ওই যে বন্ধু ছিল আগে যারা অ্যারেস্ট হয়েছে, ওরাও আমাদের সবাইকে একসাথে উঠাবে। তো যখন নাম এন্ট্রি করতেছে তখন এটা খুব খারাপ ব্যাপার, মানে নিজের কাছে হীনমন্যতার ব্যাপার, যে আমাদের ওই যে মন্তব্যের ঘর আছে ওইখানে লিখছে আমরা দেশদ্রোহী। জি জি, যেই আমরা দেশের জন্য, দেশের গণতন্ত্র ভোটাধিকার ফেরানোর জন্য এত কিছু করলাম, লড়ছেন, তারাই দেশদ্রোহী হচ্ছেন। জি, তো আমাদের লিখতেছে দেশদ্রোহী, এবং পাশে লিখেছে জঙ্গি সম্পৃক্ততা থাকতে পারে। তো ওইটা দেখে আমাদের সবার খুব খারাপ লাগছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এবং যিনি এন্ট্রি করতেছিল তার সাথে কথা হচ্ছিল, সে আবার আমাদের এসএসসি একই ব্যাচের, যে সে বললো যে আমি তো এই ব্যাচের। তখন সে আমাদের মুখের দিক তাকে বুঝতে পারছি আমরা কষ্ট পাচ্ছি এই লেখাটায়, আমাদের আঘাতের কষ্ট নাই, কিন্তু আমাদের এই যে সম্মানহানিটা করলো আমরা দেশদ্রোহী, এটা দেখে যে কষ্ট পাচ্ছি উনি বুঝতে পারছে। তো উনি বলছে যে ভাই কিছু করার নাই, আমাদের এরকম লিখতে হয়, এবং আমরাও জানি যে আসলে আপনারা কারা, কিন্তু আমাদের কিছু করার নেই, লিখতে হবে। ওই মুহূর্তটায় ওই তো খারাপ লাগা, পাশাপাশি যখন আমাদের প্রিজন ভ্যানে উঠালো তখন কিছুটা ভালো লেগেছে, এই ভেবে যে আমি গুম হচ্ছি না, আমি অন্তত কারাগারে যাচ্ছি, আমি হয়তো ফেরত আসবো, আবারও বেঁচে থাকবো, আবার হয়তো আন্দোলনটা করতে পারবো। ওখান থেকে কারাগারে নিয়ে গেল। কারাগারের ভিতরে যাওয়ার পরে মনে হচ্ছে যে কারাগারের ভিতরে আমাদের বিএনপি কর্মীদের জন্য আবার একটা কারাগার, মানে আমরা শুনতাম আগে, দেখতাম না, তো দেখলাম যে কারাগারের ভিতরে আবার কারাগার, সেলের ভিতরে সেল। আমরা যারা বিএনপি কর্মী আমাদেরকে সেখানে লাইব্রেরি আছে, বই পড়তে দিত না, সময়ে মানে টাইম পাস করার জন্য কোনো ওয়ে নাই, আমরা বই পড়তে চাইতাম, বই পড়তে দিত না, আমাদেরকে একটা আলাদা সেলে রাখা হতো। সেই সেল থেকে সব অন্য আসামিরা সবাই বের হতে পারবে, কিন্তু আমাদের একমাত্র অপরাধ, আমরা বিএনপি কর্মী, ছাত্রদলের কর্মী, আমাদেরকে ওই সেল থেকেও বের হতে দিবে না, যে দিনের সূর্যটা যে আমরা দেখবো বিকালে একটু বের হবো সেটাও দিবে না, এরকম অবস্থা ছিল। তো সেলে অনেকদিন রাখার পরে নর্মাল ওয়ার্ডে যখন দিয়েছে তখন সেখানেও আমাদের বিভিন্ন রেস্ট্রিকশন, আমরা বিএনপি কর্মীরা এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। আমাদের যে কেস কার্ড থাকে, কেস কার্ডের উপরে লাল কলম দিয়ে লিখে দিত বিএনপি কর্মী, ছাত্রদল কর্মী, এরকম লিখে দিয়েছে প্রচার সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল। তো ওইটা দেখার পর ওইখানের মানে জেলের ভিতরে আমাদের নাগরিক হিসাবে যে মৌলিক অধিকারগুলো সেগুলো থেকে আমাদের বঞ্চিত করেছে, মানে জেল কোড অনুযায়ী যে সুবিধা অধিকারগুলো আপনার প্রাপ্য সেগুলো কোনোটাই দেওয়া হয়নি। এরপর কতদিন জেল খাটতে হলো এইভাবে? এরপর হচ্ছে প্রথমে হচ্ছে 13 দিন। 13 দিন পর আমাদের এখানে তথ্য আসলো যে আমি মুক্তি পেতে যাচ্ছি। তো আমরা যখন জেল গেটে গেলাম, বের হব, আমাদের সকল মানসিক প্রস্তুতি, আমাদের সাথে যারা ছিল সহযোদ্ধা, তখন তো জেলটাই ছিল বিএনপির কর্মীদের, সহযোদ্ধার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি যে আমি বের হচ্ছি, তোমরা থাকো, বাইরে গিয়ে তোমাদের খোঁজ খবর নিব। তো যখন জেল গেট থেকে বের হলাম ওই মুহূর্তে আবার নতুন করে অ্যারেস্ট দেখালো, আবার নতুন করে 4টা মামলা, মানে জেল গেটে আমাকে বাইরে পা রাখতে দেয়নি, আমার সব প্রসেস ওকে, এরপর আবার অ্যারেস্ট করে যে আপনি আবার অ্যারেস্ট, অপরাধকে আমার, আপনি অতীতের আরও 4টা মামলা আমার নামে দিল, ওই যাত্রাবাড়ি একই থানার 4টা মামলা। তো আমাকে যদি আগে থেকে বলা হয় যে তোমার 3 মাস 4 মাস জেল হবে, আমি কিন্তু মানসিক একভাবে প্রস্তুতি থাকি, আর আমাকে যখন বলা হয় তুমি 13 দিন পর মুক্তি পাচ্ছ, এরপরে যখন আমাকে আবার করা হয় তখন তো মানসিকভাবে অনেক ভেঙে যায়। এরপরে আপনার বাবা মা কি খোঁজ খবর পেয়েছিল কতদিন পরে? আমাকে তো ওই রাত্রে ওইখান থেকে কোনো তথ্য দেয় না পার্টির কাছেও, ওদের হয়তো আলাদা প্ল্যান ছিল, পরবর্তীতে হয়তো চেঞ্জ হয়েছে প্ল্যান। তো ওরা একদিন পরে তথ্য দিয়েছে, এবং আমার বাবা মা জানতে পারছে তারও একদিন পরে। আমাকে যখন কোর্টে উঠালো তখন সে জানে না যে আমি অ্যারেস্ট। জেলে যাওয়ার পরে? জেলে যাওয়ার একদিন পরে জানে, তাও মাকে বলেনি, আমার বোনকে ফোন দিয়েছিল। আমি যখন বাড়ি থেকে আসতাম প্রায় মাকে বলে আসতাম যে যদি কখনো শোনো যে আমি অ্যারেস্ট হয়েছি, তুমি চিন্তা করো না, আমার দল আছে, দল আমাকে সার্বক্ষণিক দেখবে। তো আমি ওই দিনের 17 দিন আগে বাড়ি থেকে আসছি। তো একদিন এরকম দুপুরে একসাথে খাচ্ছিলাম,
খেতে খেতে হাসতে হাসতে বলতেছিলাম। তো মা তো প্রায় বলে যে জীবনে কি পথ বেছে নিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের এত আশা ভরসা, সেখান থেকে এরকম একটা পথ বেছে নিলি। তারপর একটা উৎসাহ দিত যে ঠিক আছে যেটা করতেছে কর, মন দিয়ে কর। মা জানতে পেরেছে একদিন পরে, কি আমি যখন কারাগার যাওয়ার একদিন পরে, তা বোন শান্তভাবে বুঝিয়েছে। ওরা কেউ এসেছিল জেলখানায় ও দেখতে? জেলখানে আরেকটা ঘটনা হচ্ছে, সাধারণ কয়েদিরা 2-3 দিন পর পরই হচ্ছে দেখা করতে পারতো, কিন্তু আমাদের জন্য বলছিল 15 দিনের মধ্যে কেউ দেখা, মানে 15 দিন পর পর একজন দর্শনার্থী আসবে, তার 15 দিন পর আরেকজন ঢুকতে পারবে। তার মানে আপনি দর্শনার্থী পান? আমাদের দর্শন ওরকম পাইনি, তবে আমাদের প্রতি সোমবারে হচ্ছে আমাদের ফোন কল ছিল, বাড়িতে ফোন দিতাম। জেল গেটে সোনারেস্ট দেখালো আরো 4টে মামলায়। জি, আরো 6টি মামলা হলো। 6টি মামলায় মোট কতদিন খাটতে হলো? এরপরে ওই 13 দিন পর 57 দিন। 57 দিন। জি, 57 দিন। বেরোলেন কবে জেল থেকে? জেল থেকে বের হয়েছি অক্টোবরের 4 তারিখে। অক্টোবরের 4 তারিখে। জি। এরপরে জুলাই গণ অভ্যুত্থানে স্মৃতি কেমন ছিল? জি, জুলাই গণ অভ্যুত্থান তো লোমহর্ষক স্মৃতি ছিল। আমরা যেহেতু ছাত্রদলের রাজনীতি করতে আমরা প্রকাশ্যে প্রথম দিকে তো আসি নাই, যেহেতু ওরা এটাকে ট্যাগ দিয়ে অন্যভাবে নিবে। আমরা হচ্ছে আন্দোলনটা করতাম আমাদের মতো করে, সাধারণ শিক্ষার্থী বেশে এভাবে আন্দোলনটা করেছি। আমার সেখানে মহাখালীর একটা ঘটনা মনে আছে, 4 তারিখের 4 আগস্ট আমরা শুরু দিকে হচ্ছে বাংলা মোটরে আমরা হাসিনার ওনাদের যে বাহিনী ওদের প্রতিরোধ করেছি। এরপর আমরা সেখান থেকে শুনলাম যে উত্তরায় খুব খারাপ অবস্থা, ভয়াবহ, ওখানে আমাদের লোকজনকে বা ছাত্রদেরকে দাঁড়াতে দিচ্ছে না। তো আমাদের ওইখানে যারা দায়িত্ব ছিল ওরা হচ্ছে আমাদেরকে বলতে উত্তরাতে চলে যাও। তো আমরা তখন উত্তরাতে যাওয়ার পথে মহাখালী থেকে আমরা একটা বাধার মুখে পড়লাম। তো সেখানে এমন একটা অবস্থা, এই পাশে হচ্ছে শিক্ষার্থীরা, ওই পাশে হচ্ছে আওয়ামী লীগের, ওরা মাঝখানটা ফাঁকা। আমাকে এই পাশ থেকে কোর্স করে ওই পাশে যেতে হবে। এখন আমার তো চেহারা স্টুডেন্ট বা আছে, তো এই পাশ থেকে ওই পাশে কোর্স করার সময় কোনোভাবে যদি ওরা সন্দেহ করে চেকটাক করে ফেলে তাহলে তো আমি ধরা। আর এখানে সব ছিল ওদের লাঠিয়াল বাহিনী, 4 তারিখের ঘটনা যেহেতু। তো আলাদা করে আমি ওই পথে না গিয়ে ডান পাশের ছোট পথ দিয়ে গিয়েছি। তো ওই যাত্রাটা সেফ হয়েছি। আর পার্টি অফিসে আরেকটা করুণ কাহিনী আছে, 2022 সালের 7 ডিসেম্বরে ওরা ম্যাসাকার করে আমাদের পার্টি অফিসটা। তো পার্টি অফিসে আমরা 2022 সালের 7 ডিসেম্বর। জি, 7 ডিসেম্বর। তো বিকালে আমরা পার্টি অফিসে ছিলাম, বিভিন্ন জায়গা থেকে পার্টি অফিসে কেউ থাকতেছে, কেউ নিচে অবস্থান করতেছে। যে ওই মুহূর্তে ওই দিন বিকালে 7 ডিসেম্বর বিকালে আমাদের লিফলেট বিতরণ ছিল এটার পক্ষে, যে সমাবেশে অংশগ্রহণ করার জন্য। তো আমরা লিফলেট বিতরণ করতেছি, এর ভিতরে শুনলাম যে শব্দ শুনতেছিলাম টিয়ারের, সাউন্ড গ্রেনেডের। তো আমরা পার্টি অফিসের সামনে গেলাম, গিয়ে দেখি যে এরকম পুরো পার্টি অফিস ধোঁয়ায় ভরপুর, এখান থেকে কর্মীদের আঘাত করা হচ্ছে। তো ভিতরে ঢোকার পর দেখতেছি যে একের পর এক টিয়ার গ্যাস মারতেছে। আমাদের নিচতলায় কিছু খাবার ছিল, যারা দূর দূরান্ত থেকে আসতেছে, ওরা মানে এতটাই খারাপ মানুষের খাবার, সেই খাবার লক্ষ্য করে ওরা টিয়ারগুলো মারতেছে খাবারের উপরে। আমাদের যে ডেকগুলো ছিল ডেকের উপরে টিয়ার মারতেছে। তো আমরা টিয়ার দোতলা 3 তলা ছিলাম, ছাত্রদলের অফিসে ছিলাম, সেখানে টিয়ার গ্যাস ভিতরে ঢুকে গেছে। এরপর আমি 6 তলায় যাই। আমাদের 6 তলায় হচ্ছে জিয়া স্মৃতি পাঠাগার নামে আমাদের একটা রুম আছে। এটা হচ্ছে এসি করা, বাতাস সাধারণ ঢুকতে পারে না ভিতরে। তো ওইটা কিছুক্ষণ থাকার পরে তো আমরা দেখলাম যে ওইটার যে ওয়াশরুম, ওইখান থেকে গ্যাস ঢুকতেছে। মানে আমরা 80 থেকে 90 জন, ছোট একটু জায়গা, 80-90 জন এমনিতে সাফোকেশন, এর ভিতরে টিয়ার গ্যাস ঢুকতেছে। মানে আমাদের আর ওইখানে থাকার মতো অবস্থান নেই, কেউ কাশি দিচ্ছে, কেউ বেহুশ হয়ে পড়তেছে। আমরা কোথায় যাব, নিচতলায় যাব, তাও পুলিশ গ্যাস। ওইদিন তো গণগ্রেপ্তার হয়েছিল জি, গণগ্রেপ্তার। নয়াপল্টন থেকে, আপনিও গ্রেপ্তার হয়েছিলেন? না, ওইদিন গ্রেপ্তার হয়নি। তো আমাদের অবস্থাটা এরকম যে আমরা আর পারতেছি না, মানে হয়তো এখনই সেন্সলেস হয়ে যাব, বা টিয়ার মাত্রা অতিরিক্ত গেলে কি হয় জানা নেই, সেন্সলেস হয় নাকি মানুষ মার যায় ওরকম জানা নেই। তো ওই মুহূর্তটায় এমন অবস্থা হয়েছে যে আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই একটাবারের জন্য জীবনটা ভিক্ষা দাও, আর কোনোদিন হয়তো এদিকে আর আসবো না। অনুষ্ঠানে আমরা সময় স্বল্পতার কারণে, আসলে আপনার আরও অনেক স্মৃতি আছে, সময় স্বল্পতার কারণে আমাদের শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছেন নির্মমতার নতুন রেকর্ড। মোহাম্মদ ওমর সানী দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যিনি সক্রিয় ছিলেন রাজপথে, তার প্রত্যাশা ছিল আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে এদেশে একদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করবে। সেই দিন খুবই সন্নিকটে, কিন্তু এই দিনটির জন্য সানিদের মতো এমন হাজারো স্বপ্নবাজ তরুণকে যে মূল্য চোকাতে হয়েছে, সে হিসাব হয়তো আমাদের অজানাই থেকে যাবে। আমরা চাই সানির উপর যে নিপীড়ন চালানো হয়েছে
তার বিচার হোক। আর যেন কেউ এমন অন্যায় শিকার না হয়, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসুক সেই প্রতিশ্রুতি। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।